আজকের ভিডিওটাই আমি একটু ফাস্টলি কথা বলবো, একটু বোঝার চেষ্টা করবেন। আল জাজিরার একটা প্রতিবেদন আমার চোখের সামনে আসলো, তো আমার মনে হলো যে এটা নিয়ে একটু ভিডিও বানানো দরকার। সেটা হচ্ছে যে আল জাজিরা প্রতিবেদনে বলছে যে ওয়ার্ল্ডব্যাপী, মানে পুরো ওয়ার্ল্ডে 45% মানুষ প্যানিক অ্যাটাকের শিকার হয়, এবং এই প্যানিক অ্যাটাকের সূত্র ধরে ওপেন হার্ট সার্জারি বা অ্যানজিওপ্লাস্টিক করানো হয়। কিছু দুষ্টু ডাক্তার এগুলো করে, এবং এশিয়াতে এর রেট প্রায় 65%। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে হার্ট অ্যাটাক এবং প্যানিক অ্যাটাক এই দুইটার মধ্যে, যেহেতু এই দুইটার সিমটম একই, এই দুইটার সিমটম কিন্তু একই। সো আমাদেরকে বুঝতে হবে যে হার্ট অ্যাটাক এবং প্যানিক অ্যাটাকের সিমটমগুলো কী কী। আমরা কখন বুঝবো যে এটা হার্ট অ্যাটাক এবং এটা প্যানিক অ্যাটাক। বাই দ্য ওয়ে, আমি প্রথমে একটু বলে নিই, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক, কার্ডিয়াক অ্যারেস্ট, হার্ট ফেলিওর, কার্ডিয়াক ডেথ, এই চারটা টার্ম, এটা কিন্তু এই চারটা টার্ম কিন্তু এক না। মানে এইগুলো হচ্ছে এক একটা জিনিস, ঠিক আছে? তো তার মধ্যে একটা হচ্ছে হার্ট অ্যাটাক। তো হার্ট অ্যাটাক কাকে বলে, সহজ বাংলায় যদি বোঝাই তাহলে হচ্ছে কোনো কারণে যদি করোনারি আর্টারি যে মানে দিয়ে হচ্ছে ব্লাড সাপ্লাই হার্টে কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায় বা সংকুচিত হয়, যে হচ্ছে করোনারি আর্টারি সংকুচিত হয়ে, মানে হার্ট মাসেল যদি আর কি অক্সিজেন না পায় কয়েক সেকেন্ডের জন্য, দ্যাট ইজ কল হার্ট অ্যাটাক। আর প্যানিক অ্যাটাক কি? প্যানিক অ্যাটাক হচ্ছে তীব্র ভয়, আমাদের শরীর ফাইট অ্যান্ড ফ্লাইট মুডে চলে যায়। এখন ফাইট অ্যান্ড ফ্লাইট মুড কি একটু আপনারা দেখে নেবেন, একটু আমি সংক্ষেপে বলি। ফাইট অ্যান্ড ফ্লাইট মুড হচ্ছে এরকম একটা, সেটা হচ্ছে যে শরীর হচ্ছে ভালো করতে গিয়ে নিজেকে কষ্ট দেয়। তার মানে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হওয়ার পরিবর্তে এটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভ করে পারে। কিন্তু সমস্যা হচ্ছে যে হার্ট অ্যাটাক এবং প্যানিক অ্যাটাক এর যে সিমটমগুলো প্রায় একই। যেমন হচ্ছে শ্বাসকষ্ট, ঠিক আছে, বুকে চেস্ট পেইন, তারপর হচ্ছে ঘাম, তারপর মানে যে কয়টা সিমটম আছে এই সিমটমগুলো হচ্ছে প্যানিক অ্যাটাকের মধ্যেও আছে এবং হার্ট অ্যাটাকের মধ্যেও আছে। সো এই দুইটা কনফ্লিক্ট লেগে যায়। তো ফার্স্টে আমরা হার্ট অ্যাটাক আমরা দুইভাবে এটাকে একসাথে করি, যেটা হচ্ছে যে হার্ট অ্যাটাকের যে ব্যথাটা হবে, মানে পেইনটা হবে, এটা হচ্ছে প্রেশার লাইক পেইন হবে, এবং বুকের উপর বসা, মানে প্রেশার লাইক, অর্থাৎ বুকের উপর কেউ বসে আছে এই ধরনের অনুভূতি হবে, এবং বুক জ্বালা করতে পারে। অনেকে হয়তো এটাকে গ্যাসের ব্যথা হিসাবে মনে করে, ঠিক আছে? এবং এই পেইনটা হবে হচ্ছে বুকের মাঝখানে, একেবারে মাঝখানে। এবং প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে কী হয়? প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে এই ব্যথাটা হচ্ছে সুচ ফোটানোর মতন ব্যথা হয়। এটা অবশ্যই মনে রাখতে হবে, সুচ ফোটানোর মতন ব্যথা এবং তীক্ষ্ণ ব্যথা হয়, এবং বুক টান টান অবস্থায় থাকে, এরকম একটা পেইন, ঠিক আছে? এবং যে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে যেমন বুকের মাঝখানে হয় না, ঠিক সেরকম এটাও একটা নির্দিষ্ট পার্টিকুলার অঞ্চলে হচ্ছে ব্যথাটা হয়, বাট সেটা যে কোন স্থান হবে এটা আসলে নট কেউ বলতে পারবে না, ঠিক আছে? তো কিন্তু হার্ট অ্যাটাকের ক্ষেত্রে বুকের মাঝখানে হবে। এখন হার্ট অ্যাটাকের চেয়ে এই যে পেইনটা, বুকের ব্যথাটা, অ্যানজাইনা যেটা, সেটা কী হয়? সেটা হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে বাম যে আর্ম যেটাকে আমরা বলি, অর্থাৎ বাম হাতের দিকে আস্তে আস্তে সরিয়ে পড়বে ব্যথাটা। তারপর হচ্ছে কাঁধ, পিঠ, আমাদের চোয়াল,
এদিকে ছড়িয়ে পড়বে, এমনকি নিচে পেটের দিকেও আসতে পারে, ঠিক আছে। কিন্তু সাধারণত এই প্যানিক অ্যাটাকের এটা সরায় না, প্যানিক অ্যাটাকটা বুকের মধ্যে সীমাবদ্ধ থাকে। এবং কিছু কিছু ক্ষেত্রে, সিভিয়ার ক্ষেত্রে একটু ছড়িয়ে যেতে পারে। হার্ট অ্যাটাক যে কোনো মুহূর্তে হতে পারে, যেমন হাঁটা, সিঁড়িতে ওঠা, পরিশ্রম করা, মানসিক চাপ এবং বিশ্রামের সময়, ঘুমের মধ্যে যে কোনো সময় হতে পারে। কিন্তু এই প্যানিক অ্যাটাকটা হচ্ছে ভয়ের কারণে হবে, দুশ্চিন্তার কারণে হবে এবং কয়েকদিন ধরে যে দুশ্চিন্তায় থাকবে, ঠিক আছে। এই যে দুশ্চিন্তার কারণে আমাদের যে ব্রেনের কর্টিসল হরমোন বেড়ে যায়, এটা মেকানিজম পরে একসময় বুঝিয়ে দিব, ওকে। তো দেন হচ্ছে আমরা যদি দেখি যে সময় যদি দেখি, তাহলে এই হার্ট অ্যাটাকটা হচ্ছে কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত থাকে। হ্যাঁ, কয়েক মিনিটের মধ্যে এটা আবার রিকাম করে চলে আসে। কিন্তু এই প্যানিক অ্যাটাক স্বাভাবিক হতে 20 থেকে 30 মিনিট সময় লাগে, এবং তার চেয়ে বেশি সময় লাগতে পারে। আচ্ছা, এটা গেল। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, যেটা হচ্ছে শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট কিন্তু এটা অনেকেই একটু ভুল ভাবে, সেটা হচ্ছে যে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে অনেক সময় শ্বাসকষ্ট থাকে না, সব হার্ট অ্যাটাকের ক্ষেত্রে শ্বাসকষ্ট থাকে না, কিন্তু প্যানিক অ্যাটাকে শ্বাসকষ্ট মাস্ট, এটা লিখে রাখেন, নোট ডাউন করে রাখেন, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এই যে মানে মানে ঘাম 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 তো হার্ট অ্যাটাকের ক্ষেত্রে যে শুধু ঘামই হবে এমনটা কিন্তু না, ঠান্ডাও কিন্তু লাগতে পারে, এটাও নোট ডাউন করে রাখুন। এবং যে ঘামটা হবে, যদি ঘাম ম্যাক্সিমাম হয়, তো ঘামের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আটালোযুক্ত ঘাম। কিন্তু প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে ঘাম হতেও পারে, আবার নাও হতে পারে, ঠিক আছে। তো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, দেন হচ্ছে আমরা যদি দেখি, সেটা হচ্ছে যে বমি বমি ভাব। হ্যাঁ, মনে পড়ছে, বমি বমি ভাব হার্ট অ্যাটাকে এটা প্রিসাইন হিসাবে থাকবেই, আবার মানে ম্যান্ডেটরি না, বাট থাকবে, বাট এটা হচ্ছে প্যানিক অ্যাটাকে থাকবে না। আচ্ছা, এবার যে কথাটা বলবো এটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে মানে হার্ট অ্যাটাকের আগে বা হার্ট অ্যাটাকের সময় হাত পা চিনচিন করতেও পারে, নাও করতে পারে, নট ম্যান্ডেটরি। বাট প্যানিক অ্যাটাকে দ্রুত শ্বাসকষ্ট হবে, প্যালপিটেশন হবে, আঙুল এবং মুখ ঝিনঝিন করা শুরু হবে। তাহলে এক কথায় আমি বলে দিই, সেটা হচ্ছে যে হার্ট অ্যাটাকের যে সংকেতগুলো, সেটা হচ্ছে বুকের মধ্যে অস্থির ভাব, ঠিক আছে, আঠারোযুক্ত ঘাম, এবং বুকের ব্যথাটা হচ্ছে প্রথমে হচ্ছে লেফট সাইডে হচ্ছে হাতের দিকে সরাবে, তারপরে হচ্ছে আমাদের ঘাড়, হচ্ছে চোয়াল, পিঠ এদিকে সরাবে, ঠিক আছে। এখানে হচ্ছে ব্যথা থাকবে একটা নির্দিষ্ট পয়েন্টে বুকের মাঝখানে, শ্বাসকষ্ট থাকবে, নট ম্যান্ডেটরি, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে ঠান্ডা ঘামও থাকতে পারে, আবার আঠারোযুক্ত ঘামও থাকতে পারে, বমি বমি ভাব বা মাথা ঘোরা বা ভার্টিগও থাকতে পারে। প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে কী হবে, কাঁপুনি হবে, ঘাম হবে, মাথা ঘুরবে, শ্বাসকষ্ট মাস্ট। এবং এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি ভুলে গেছি, সেটা হচ্ছে কথা বলতে পারবে না, অর্থাৎ গলার স্বর বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, এবং সে তার নিয়ন্ত্রণ হারাবে। এখন একটু বলি যে হার্ট অ্যাটাক এটাকে আপনি কিভাবে কনফার্ম করবেন, কি টেস্ট দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু গুরুত্বপূর্ণ কথা বলি, সেটাকে আমরা বলি ইলেকট্রোকার্ডিওগ্রাম, যেটাকে ইসিজি বলে, ঠিক আছে। ব্রিটিশ মানে রয়্যাল একাডেমি ব্রিটিশে এটাকে কিন্তু মানে ইকেজি নামে ডাকা হয়, ঠিক আছে। যাই হোক, এটা একটা ইম্পর্টেন্ট টপিকস। তো যাই হোক, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে ইসিজিতে মানে ইসিজিতে আমরা রিপোর্টে আমরা কী পাবো, এসটি মানে এলিভেশন পাবো, ঠিক আছে। তারপর হচ্ছে এসটি ডিপ্রেশন মানে ডিপ্রেস পাবো, টি ওয়েভ ইনভার্সন পাবো, এবং নতুন বান্ডেল যে ব্লকেজ এটা পাবো, এবং অ্যারিথমিয়া পাবো। কিন্তু ইসিজি দিয়ে কিন্তু সব হার্ট অ্যাটাক
আমরা করতে পারি না, শনাক্ত করতে পারি না। উপসর্গ হচ্ছে শুরুতেই আমরা এটা ধরতে পারি না, বিশেষ করে যদি যেটা হয় হচ্ছে এনেস্টমি টাইপের, ঠিক আছে। এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এটা নিয়ে অনেকের মধ্যে ভুল ধারণা আছে, সেটা হচ্ছে যে টোপোমিন, হ্যাঁ, আমাদের হার্ট মাসেল থাকে যখন ব্লাড মানে মাসেল কার্ডিয়াক মাসেল অক্সিজেন পায় না, তখন এই টোপোমিন ব্লাডে চলে আসে, ঠিক আছে। সো অনেকে মনে করে যে হচ্ছে এই টোপোমিন বা সিরিয়াল টোপোমিন যেটাকে বলি, যে এইটা হচ্ছে দেখে হচ্ছে অনেকে মনে করে যে হার্ট অ্যাটাক হয়েছে, বাট না, শুধুমাত্র যে টোপোমিন হার্ট অ্যাটাক হলেই ব্লাডে আসে এমনটা না। মায়োকার্ডাইটিস, কিডনি ডিজিজ, হার্ট ফেলিওর, কার্ডিয়াক কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর এবং পালমোনারি এম্বোলিজম সহ আরও অনেক ডিজিজ আছে, সেক্ষেত্রে টোপোমিন ব্লাডে আসে, ঠিক আছে। সো এটা একটা ইম্পর্টেন্ট নোট ডাউন ছিল। এখন কি কি পরীক্ষা করবেন যে হচ্ছে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে, ঠিক আছে, সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে ইকো কার্ডিওগ্রাম করবেন। এটাতে কি করা, ইকো কার্ডিওগ্রামে আমরা কি দেখি জানেন, দেখি হচ্ছে যে হার্টের পেশি নড়াচড়া করতেছে, স্বাভাবিক আছে কি না, ঠিক আছে, এক। 2 নম্বর হচ্ছে যে করোনারি এনজিওগ্রাফি যেটাকে বলা হয়, এটার উপর নির্ধারণ করে হচ্ছে অ্যানজিওপ্লাস্টি বা স্টেন রিং বসানো হয় সেটাকে বলা হয়, এবং রিং বসানোর এই অপারেশনটাকে বলা হয় হচ্ছে অ্যানজিওপ্লাস্টি, ওকে। এবং হচ্ছে সিটি করোনারি যে গ্রাফি, এটা হচ্ছে বিশেষ করে করা হয় হচ্ছে মানে নির্দিষ্ট কোনো করোনারি আর্টারিকে ইন্ডিকেট করার জন্য। এক্স রে যদি করা হয় তাহলে অবশ্যই মানে এক্স রেটা এখানে ইম্পর্টেন্ট কেন, কারণ হচ্ছে নিউমোথোরাক্স এবং কার্ডিয়াক ফেলোয়ার, এই দুইটার মানে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলোয়ার হয়েছে কিনা এক কথায় দেখার জন্য, ঠিক আছে। তো অপারেশনের আগে আমাদের অবশ্যই ব্লাড গ্লুকোজ, লিপিড প্রোফাইল, কিডনি ফাংশন টেস্ট, সিবিসি অথবা এফবিসি এবং ইলেকট্রোলাইট, এই কয়েকটা জিনিস অবশ্যই মানে দেখে নিতে হবে। প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে এমন কোনো ওইরকম কোনো টেস্ট নেই, তবে হিস্ট্রি শুনলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। এবং শেষে একটা সূত্র বলে দিচ্ছি, তবে আপনি ইসিজি করতে পারেন, ঠিক আছে। কার্ডিয়াক টোপোমিন, ব্লাড গ্লুকোজ, থাইরয়েড ফাংশন টেস্ট বা টিএফটি যেটাকে আমরা বলি থাইরয়েড ফাংশন টেস্ট, এটা করতে পারেন। কমপ্লিট ব্লাড কাউন্ট, ইলেকট্রোলাইট, অক্সিজেন স্যাচুরেশন এবং টক্সিকোলজির পরীক্ষা মাঝে মধ্যে প্রয়োজন হতে পারে, ঠিক আছে। এবার এইটা মনে রাখার একটা সহজ নিয়ম বুঝিয়ে দিচ্ছি। প্রথমবার ফার্স্ট টাইম যার কখনো এরকম হার্ট অ্যাটাক বা প্যানিক অ্যাটাক হয়নি, তার ক্ষেত্রে চেস্ট পেইন প্লাস শ্বাসকষ্ট প্লাস 18 যুক্ত ঘাম মানে হচ্ছে হার্ট অ্যাটাকের সন্দেহ, মানে হার্ট অ্যাটাকের দিকে যাবে, প্যানিক অ্যাটাক ধরা ভুল হবে, ঠিক আছে। এবং হার্ট অ্যাটাক বাদ দিয়ে, ঠিক আছে, হার্ট অ্যাটাককে বাদ দেওয়া হবে যদি মানে ক্লিনিক্যাল অ্যাসাইনমেন্ট প্লাস ইজিসি এবং সিরিয়াল হাই সেন্সিটিভিটি টোপোমিন, ঠিক আছে, এই তিনটা যদি ঠিক থাকে তাহলে সেটাকে প্যানিক অ্যাটাক হিসেবে ধরা যাবে। তাহলে আজকের ভিডিওতে আমরা জানলাম প্যানিক অ্যাটাক আর হচ্ছে হার্ট অ্যাটাকের মধ্যে পার্থক্য। এবং ভিডিও শেষ করার আমি আগে অবশ্যই বলবো একটা কথা, সেটা হচ্ছে যে যারা এখনও আমার কোর্স এনরোল করেনি তারা অবশ্যই কোর্সটাকে এনরোল করেন, কারণ বিটিমেট লাইফ, ইউর নলেজ ক্যান সেভ এ লাইফ, আপনার জ্ঞান একটা মানুষের জীবন বাঁচাতে পারে। তো ভালো থাকবেন, এবং ডেসক্রিপশানে হচ্ছে কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, যেখানে জয়েন করে ওখান থেকে হচ্ছে এগুলো করবেন।
এবং আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউবে দেখে থাকেন বা ফেসবুকে থেকে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুকে গিয়ে ফলো করবেন এবং